23শে জুন আওয়ামী লীগ কর্মসূচি যাতে করতে না পারে সে ব্যাপারে পুলিশের সতর্কতা, এটা নিয়ে বিশাল তাদের একটা যে বাংলাদেশের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে দল, সেই দলের কর্মসূচি করতে দিচ্ছে না, এটা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিচ্ছে। জাতিসংঘ বলতেছে জামাত আর বিএনপি তারা দুই দলই পারলে আওয়ামী লীগকে নিঃশেষ করার ক্ষেত্রে যে সমস্ত ফর্মুলা প্রয়োগ করে, যে সমস্ত কথাবার্তা বলে, আওয়ামী লীগকে দাঁড়াতে দেবে না, আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে মূল্যায়ন, সবগুলো তো একই। তো যখন একই পরিস্থিতি বিরাজ করছে সংসদে, তো একটা বিরোধী দলীয় ইমেজ বাড়ানোর জন্য কিছু কথা বলতে হবে, আর বাইরে মানুষকে একটু চাঙ্গা করা যায় কিনা, যে সমস্ত ট্যাবলেট ওনারা গিলাতে চাচ্ছেন সেগুলো মানুষ খায় কিনা, কারণ মানুষ তো এগুলো ইলেকশনের আগে যেগুলো শুনেছিল, ইলেকশনের পরে মানুষ এগুলো তো, ইলেকশনের আগেও ইভেন গণভোট নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা ছিল না, জুলাই সনদ নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। মানুষ চেয়েছিল একটা পরিবর্তন, ইউনূসের দুঃশাসন থেকে একটু রক্ষা পাওয়া। ইউনূস যে বাংলাদেশকে একটা ঝঞ্ঝাল তৈরি করে দিয়েছে, একটা প্রতিহিংসার দেশ তৈরি করে দিয়েছে, ভাই ভাই মারামারি তৈরি করে দিয়েছে, ঘরে ঘরে মারামারি তৈরি করে দিয়েছে, সেটা থেকে একটা ট্রানজিশন চেয়েছিল যে মানুষ, এই যে মানুষ জুলাই সনদ গণভোট এগুলো না, কিন্তু ধরেন যেই যুক্তিটা তারা দেয় সেটাই আসলে ফেলবেনি বা কি করে, যে মানুষ তো আসলে বুঝুক বা না বুঝুক, মানুষ ভোট দিয়েছে গণভোটের পক্ষে, মানুষ প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। কিসের ভোট এগুলা, যেখানে একদলীয় ইলেকশন হয়, যেখানে ভোটের বাইরে কতগুলো ভোট রয়ে গেছে। আপনি তো 12% লোক ভোট দিল মনে করেন, তার মধ্যে যদি সিংহভাগ ভোট দেয় তাহলে সিংহ হয়ে গেল। কত পার্সেন্ট লোক ভোট দিতে পারে নাই, কত পার্সেন্ট ভোট নায়ের ভোটে আছে, এই সমস্ত অঙ্ক করেন। এখন আমরা যারা আছে তাদের মধ্যে হয়ে গেল, সেটা হিসাব করতে হবে না? কিন্তু এটাই তো আসলে হয়, মানে যারা ভোট দিতে যাবে, যত পার্সেন্ট ভোট পড়বে তার মধ্যে মেজরিটি যে সে ক্ষমতায় যাবে, বা মেজরিটি কিছু লোক ভোটের অধিকারই পায় নাই, সেখানে আবার এত ভোটের হিসাব কিসের, এত অঙ্কের হিসাব কিসের? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মানতে হবে কি কারণে, এটাতে কি আছে? ভোট দিতে পারেন নাই আনিস আলমগীর, আপনি ভোট দিতে পারেন নাই? আমি তো জেলেই ছিলাম। আমি আপনার কথা, আমার কথা বাদ দেন আপনি। আমি ভোট দিতে পারেন মানে শত শত হাজার হাজার লোক ভোট দিতে পারে নাই। এটা তো ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, এটা তো একদলীয় ইলেকশন হয়েছে। বিএনপির খালাতো ভাই আর জামাতের খালাতো ভাই, মামাতো ভাই বা আন্ডা বাচ্চা, এটা তো কোনো ইলেকশন হতে পারে না। এখন তো এগুলাতে যখন কিছু হচ্ছে না, তখন একটু জনগণকে তো চাঙ্গা রাখতে হবে, সমর্থকদেরকে তো চাঙ্গা রাখতে হবে। সেই জন্য বলতেছে যে আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা দেশকে আর একটু ভালোবাসি, শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি। নির্বাচনের ফল কেন মেনেছি? নির্বাচনে কি জামাতে ইসলাম ক্ষমতায় চলে এসেছিল? সেটা তো আমরা জানি না। নির্বাচনের ফল নিয়ে তাহলে যে অত যে আলোচনা তুলতেছেন, এখন তো নির্বাচন কেমন ইলেকশন হয়েছিল সেটা নিয়েও মানুষ আবার প্রশ্ন তুলতে পারে যে এটা কি তলে তলে সমঝোতার ইলেকশন হয়েছিল কিনা। এমনিতে তো বলা হয় যে নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের যে নির্বাচন হয়ে এসছে, ইভেন ঢাকা শহরে তারেক রহমানের নির্বাচন, এগুলোকে বলা হচ্ছে বিতর্কিত এবং এগুলোকে পরস্পরকে ছাড় দেওয়া হয়েছে। তো তাহলে আপনারা আরো যে জায়গায় ছক করে তৈরি করেছিলেন, ইউনূস দিয়ে গেছে, তারে কত সিট দিয়ে যাবে, ক্ষমতায় আনবে বিএনপি কে এবং আপনাদেরকে অপোজিশনে বসাবে এবং এত সিট দিয়ে বসাবে, সবগুলো যে মানুষ গুঞ্জন বলে, সেই গুঞ্জন গুলো তো আপনারাই এখন আবার প্রমাণ করে দিচ্ছেন যে মানে কারো বাপদাদার চোখ রাঙাবো না, কি রাঙানি মানবো না, অন্যায়ের কাছে মাথা নত করবো না, এবং আমাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুস্কি হাসি দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন প্রয়োজনে জাতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। অ্যাজ ইফ বিপ্লব ঘটে যাচ্ছে যে এখন, কিন্তু মানুষের সারা শব্দ নাই এই বিপ্লবে। আর একটু সরকারি দলের প্রসঙ্গ আসি, আমি আনিস আলমের কাছ থেকে এসে আপনার কাছে আসি। তাদের কাছে দেখা যাচ্ছে যে তার মানে ছেলের নামে ইউনিয়নের নাম হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার মানে এই যে একটু আগে বলছিলাম অপ্রাসঙ্গিক ভাবে বিভিন্ন বক্তব্য নিয়ে আনছেন, যে আপনি বাজেট নিয়ে এত সমালোচনা করছেন। একজন সংসদ সদস্য বলেন মাওলানা মামুনুল হক, তিনি বাজেট নিয়ে অনেক সমালোচনা করেছেন, কিন্তু আপনি তো মুতা বিয়ে করেছেন আর কি। তো মুতা বিয়ের সাথে বাজেটের সম্পর্ক কি, মানে এরকম কথাবার্তা যে বলছেন, সরকারি দলের পারফরমেন্স বা আপনার কেমন মনে হচ্ছে জনাব আনিস আলমগীর? সরকারি দলের পারফরমেন্স তো এখানে একাই মেসি গোল দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী একাই মেসির ভূমিকায় আছেন, উনি খেলছেন, পুরো মাঠ ওনার দখলে। এখানে অন্যদের পারফরমেন্স এভাবে চোখে পড়ছে না, বরং একজন যার কথা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, প্রথমবারের মতো মনে হলো যে এই 4 মাসের মধ্যে সরকারি দলের কোনো সাবজেক্ট নিয়ে
যদি বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাদেরকে, তাহলে সেটা হচ্ছে শাহ আলমের ঘটনা। কারণ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসাবে উনার আয়ত্তে আছে যে জিনিসগুলো, সেখানে ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায় সেটা তিনি দেখালেন। দুই ছেলের নামে দুইটা ইউনিয়ন, নিজেদের বাড়ির নামে ইউনিয়ন, নিজের নামে স্কুল নামকরণ, এত কিছুর পরেও আবার সেগুলোকে মানুষ না হয় মাফ করে দিত, কিন্তু আরেকজন সাংবাদিককে ধরে জেলে দিয়ে দিচ্ছেন এবং এই ব্যাপারে তার বক্তব্য চাইতে গেলে আবার বক্তব্য দেন না। এই তবে একটা জিনিস এখানে পজিটিভ আছে যে প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করেছেন এবং তার দুই ছেলের নামে যে ইয়ে করার কথা ছিল বা অন্যদের নামেও হতে পারে, আমি যেটা দেখলাম এটা বাতিল করতে বলেছেন। তারপরে ইউনূস ক্ষমতায় আসার পর যেটা করলো, যে নজিরবিহীন সবগুলো নাম কেটে দিল। বঙ্গবন্ধুর বাড়ি তো ধ্বংস করেছে ৩২ নম্বর, তারপর যেটা করলো বঙ্গবন্ধু এভিনিউ, সেটাকে কোথাকার কোন এই জন্যই বলবো যে, কারণ বঙ্গবন্ধুর পর্যায়ে তো আসে না আবরারের জাতীয় অবদান কি, জাতির কাছে অবদান কি? একটা হলে একটা ছেলে নির্যাতিত হয়ে মারা গেছে, তার নামে একটা এভিনিউ করতে হবে, যেটা যেটা মানুষের চোখে লাগছে। আপনি কি আবরারের জন্য কি স্যাক্রিফাইস করছে, আপনি যে স্যাক্রিফাইস মনে করেন তার জন্য কি আর কোথাও জায়গা পান নাই কোথাও? সেটার জন্য ইয়ে করতে হবে, আপনার বঙ্গবন্ধুর নামে চেঞ্জ করে দিতে হবে। বঙ্গবন্ধুর নামে একটা এভিনিউ আছে সেটা দিতে হবে। বঙ্গবন্ধুর নামে আপনার যদি এত খায়েশ থাকে তো জিন্নার নামে দেন না। এখন তো জিন্নার সরকার চলতেছে, আপনার আমলে তো জিন্নার সরকারই চলেছিল। আমি ইউনূসের আমলের কথা বলতেছি, তার আমলে তো জিন্নার সরকারই ছিল। পাকিস্তানি প্রেতাত্মা তার উপর ভর করেছিল, পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছিল যে বলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, স্বাধীনতার স্থপতি থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধে আর যারা যারা অবদান রেখেছে তাদেরকে হেয় করা যত পারে পাবে, মুক্তিযোদ্ধাদের হেয় করা, স্বাধীনতার স্মৃতিগুলো নষ্ট করা, সবগুলো তো ইউনূস করেছিল। এবং এবং তার ধারাবাহিকতায় সে বঙ্গবন্ধু এভিনিউর নাম চেঞ্জ করে আবরারের নামে দেয়। আবরার শিবিরের একজন সহযোগী ছিল বলে পরিচিত ছিল, তাকে ছাত্রলীগ নির্যাতন করেছিল বলে অভিযোগ উঠেছিল এবং শেখ হাসিনার সরকারেই যারা নির্যাতন করে অভিযোগ ছিল তাদের প্রত্যেককে ফাঁসি এবং যাবজ্জীবন সাজা দিয়ে গেছে। তাদের পক্ষে দাঁড়িয়েছিল জামাতের শিশির মনির। আবার শিশির মনি তাদের পক্ষে দাঁড়ায়। আমি শিশির মনি দাঁড়িয়েছে সেটাকে ইয়ে হিসেবে ধরবো না, সে মামলা করতে গেছে, মামলা করছে, এখন তার আইনজীবী হিসেবে তার অধিকার আছে। কিন্তু এত বড় হিরো কিভাবে তাকে আমরা বানিয়ে দিই? আমাদের জাতির স্থপতির পাশাপাশি আমরা আবরারকে আনবো? এটা হতে পারে? আমরা আমাদের স্বাধীনতার বীরদের ইতিহাস পড়ানো শুরু করেছি, সেখানে আমরা হাদিকে বীর বানিয়ে আবার তার কাহিনী পড়াচ্ছি। তো ইতিহাস যেভাবে বিকৃত করছে এবং ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের সাথে যত ইয়ার্কি করা হচ্ছে, এই ইয়ার্কি গুলা ইউনূস যেটা করেছিল বর্তমান সরকার তার ধারাবাহিকতা রাখছে, সেটা হচ্ছে আপত্তিজনক। বর্তমান সরকার যদি সঙ্গে সঙ্গে এসে এই সমস্ত অপকর্ম যেগুলো ইউনূস করে গিয়েছে সেগুলো চেঞ্জ করতো, তাহলে কিন্তু আর এত অপবাদ, মানে তারাও এত বিপদে পড়তো না। তারা এখন দেখতেছে যে প্রশাসন দেখতেছে এটা তো ইউনূসের প্রশাসনই চলতেছে, ইউনূস যেভাবে চালিয়ে গিয়েছিল স্বাধীনতা বিরোধী চক্রের একটা সরকার, সেটারই ধারাবাহিকতা চলতেছে। দুই চার জায়গায় যেখানে চোখ পড়ে সেখানে চেঞ্জ আসে, তাছাড়া সবকিছু একই কায়দায় চলতেছে। তো সরকারের উচিত এগুলা ঠিক করা, যেভাবে বিরোধী দলের নেতা এগুলো ঠিক করা, কিন্তু আপনি বলছেন যে এগুলো সরকার করছে না, আপনি বলছেন যে এগুলো সরকার অনেক জায়গায় করছে না, এবং বিরোধী দলীয় নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত হয়ে জেলে বন্দী হয়ে আছে, যে রাঘব বোয়ালরা সব পালিয়ে গেছে, আপনি সাধারণ কর্মীদেরকে ধরে ধরে জেলে রেখে দিয়েছেন। এই কর্মীগুলো এক একটা সাধারণ মানুষ বের হতে 8-10 লাখ থেকে কোটি টাকা খরচ করতে হচ্ছে এদেরকে। এরা এবং যারা খরচ করতে পারছে না তারা দিনের পর দিন জেলে আটকা পড়ে আছে। আর কিছু আপনি এমপি কে ধরেছেন এবং মন্ত্রীকে ধরেছেন, সেখানেও আপনি ভুয়া মামলা দিয়ে রেখেছেন, অরিজিনাল কিছু আনতে পারছেন না। বেশিরভাগ 2-4 জনের বিরুদ্ধে যে আনে নাই তা না, বেশিরভাগই ভুয়া মামলা নিয়ে রেখেছে। সরকারের উচিত ইউনূস যে অপকর্ম করে গিয়েছিল আইন আদালতের ক্ষেত্রে, তার একটা কমিটি করা, একটা পর্যালোচনা করা, যেখানে ভুয়া মামলাগুলো সেগুলো চিহ্নিত করা, এবং যাকে ইচ্ছা তাকে ধরে ধরে আপনি দিনের পর দিন জেলে রেখে দেবেন।
এটা তো হতে পারে না। এখন ইউনূসের ভুয়া মামলাগুলো দায় সরকার কেন নেবে? এখন আমি এখন কি আপনার মনে হয় সরকারের আসলে পলিসি কি? এই যে জেলে ভরে রাখা হয়েছে, আপনি বলছেন যে আপনি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলছেন। কিছুদিন আগে আমরা সেলিনা হায়াৎ আইভীকে, তাকে আমরা জামিন পেতে দেখলাম। এর আগে তার জামিন হচ্ছিল না, জামিন হয় আবার আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, এই অবস্থায় তাকে চালানো হয়েছে। বা ধরেন শিরিন শারমিন চৌধুরীকে ধরা হলো, ছেড়ে দেওয়া হলো সাথে সাথে, মানে জামিন দিয়ে দেওয়া হলো। সরকারের কি মুফতি আবুল বারাকাতকে ছেড়েছে দেখলাম। আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই এটা খেয়াল করে নাই। মানে তাহলে কি আসলে একটু পরিবর্তন হচ্ছে, বা ধীরে ধীরে যাওয়ার একটা আহ, সরকারের এই জায়গাটা একটু পরিবর্তন, ইউনূস সরকার থেকে পরিবর্তন হয়ে যাওয়ার একটা জায়গা চোখে পড়ছে কিনা? না, আমি সরকার যে এটা এটা ডেলিভারিটলি করছে সেটারও আমি প্রমাণ পাচ্ছি না। আমি দেখছি যে এখানে যে টাকা ইনকামের যে চক্রটা ছিল, জেলখানা, পুলিশ এবং প্রসিকিউশন, এই যে আইন আইন বিভাগ, সবগুলো মিলে যে টাকা টাকা কামানোর যে প্রক্রিয়া, সেই চক্রটা এখনো ভাঙতে পারে নাই সরকার। সরকার যে ইচ্ছাকৃতভাবে কাউকে মুক্তি চিহ্নিত যারা নেতা নেত্রী আছে তাদের বেলা ভিন্ন, কিন্তু বাকি যারা আছে মনে করেন সাধারণ লোক যেগুলো বের হতে পারছে না, এই ক্ষেত্রে যে সরকার যে এদের 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 ব্যাপারে ইয়ে দিয়ে রাখছে, আমি সেটাও সবসময় মনে করি না। কয়েকজনের জন্য মনে করি, কারণ দেখা যাচ্ছে তারা গেলেই একটা থেকে মামলা মুক্তি পেল। মনে করেন মেয়র পর্যায়ে একজন ব্যক্তি বা উপজেলা চেয়ারম্যান পর্যায়ে একজন ব্যক্তি, সে কি এমন শক্তিশালী হয়ে গেল? কিংবা আমি একদম স্পেসিফিক করে যদি দুইজনের কথা বলি, আমার আদালতে ছিল, আমি যখন জেলে ছিলাম তখন ছিল যে বিটু প্রধানমন্ত্রীর ইয়ে ছিল, সহকারী প্রেস সেক্রেটারি এরকম ইয়ে ছিল বিটু, পুরো নামটা আমার মনে করতে পারছে না এখন, যে প্রেস উইং এ ছিল বিটু। তারপরে আরো দুই একজন ইয়ে নেতা যারা ছিল, তারা সাধারণ মানের। এগুলোকে জেলে রাখার কি মানে আছে আমি জানি না। অথচ তাদের বাপ, আমার বিটুর বাবা আমাকে ওই দিন ফোন করেছিল যে জমি বিক্রি করে তারা শেষ করে ফেলছে, আর কিছু নাই যে এটা দিয়ে উদ্ধার করবে। মানে তো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমাদের অপরিহার্য। ভারতকে উপেক্ষা করে আমরা কিছু করতে পারছি না। ভারতের সাথে আপনি বৃহত্তর অঙ্গিকে দেখলে, এখন আমি জানি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো শিগগির ইয়েতে যাচ্ছেন, আপনি জানেন নিশ্চয় সেটা, চীনে। চীনে যাচ্ছেন। সেখানে নানা ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোদি দাওয়াত দিয়েছিলেন যাতে উনি ভারতেও যান। তো ভারতকে উপেক্ষা করে এখানে যাওয়া হচ্ছে, সেটার মধ্যেও কোনো তথ্য আছে কিনা আমি জানি না। ভারত চেয়েছিল যে প্রথম সফরটা যাতে ভারতে হয়। আর বাংলাদেশ তার নিজস্ব স্বার্থে, ইকোনমিক স্বার্থে, ভূআঞ্চলিক রাজনীতির স্বার্থে প্রথম সফর হিসাবে ভারতের আগে পাকিস্তান চায়না যাওয়ার কথা চিন্তা করেছেন। তারও আগে মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়া একটা চুক্তিও, মানে আমাদের শ্রমিকদের একটা বড় হাব, সেকেন্ড হাব বলতে হবে, সেটা সেটা আমাদের দরকার। তারা আমাদের শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। সেই দিক থেকে আমরা সেখানে যাচ্ছি। চীনের সঙ্গে আমাদের বিনিয়োগের কথা আছে, 8-10 বিলিয়ন যদি আমরা এখান থেকে বিনিয়োগ আনতে পারি, তাহলে সরকার ভালোভাবে এখানে চলতে পারবে, বড় বড় কিছু প্রজেক্ট নিতে পারবে। তো সবকিছু মিলিয়ে, এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন জরুরি হয়ে গেছে। আজকেও আপনি দেখতেছেন কিনা জানি না যে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন, এবং সে হাউকাউ করছেন যে তাদের অন্তর একটা সুর আছে এখানে, যে তাদের সেই সুরটা হচ্ছে আমরা যাতে চীন থেকে অস্ত্র না কিনি। তো আমরা যদি চীন থেকে সস্তায় অস্ত্র কিনবো, সেটাই তো স্বাভাবিক। চীনের থেকে কিছু কিনে আমাদের বিমান বাহিনীতে যুক্ত হবে, পাকিস্তান থেকেও আনার কথা শুনছি। তো কিন্তু সেই জিনিসগুলো আমরা যদি আমেরিকা থেকে আনতে যাই, যে সময় সাপেক্ষ ব্যাপার এবং অর্থ ব্যাপার, সেটা তো আমেরিকা দিতে পারবে না। এখন আমেরিকান রাষ্ট্রদূত দেখা করেছেন, তাদের সুর হচ্ছে যে চায়নার সাথে সম্পর্ক কি, কোথায় যাচ্ছে, এটা চায়না ভিজিটের আগে একযোগে এসে, আজ শনিবার আনইউজুয়াল, এটা কিন্তু শনিবারে কিন্তু অফিস খোলা না, এমন একটা দিনে তারা সম্মিলিতভাবে এসে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে এটা জানতে চাচ্ছে, এবং বাংলাদেশ যাতে চীনের সাথে ওইভাবে না ভিড়ে যায়, সে একটা প্রচেষ্টা আছে। ভারতের তরফ থেকেও থাকতে পারে সেটা। ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়ার আমরা ইয়ে হয়ে গেছি, প্রদেশ হয়ে গেছি, শেখ হাসিনা সব দিয়ে দিয়েছে। তো সব যখন এখন শেখ হাসিনা যেগুলো দিয়ে গেছে বলতেছে, ভারত যখন বন্ধ করে দিয়েছে তখন আউগাউ করার কি আছে? তাহলে ভারত তো দেখিয়ে দিয়েছে যে আর সব দিয়ে দেয় নাই, এবং এখানে সুসম্পর্ক ছিল, এবং শুধু একতরফা হয় নাই, দুই তরফাই হয়েছে। তো আপনি ভারতকে যে যে সমস্ত সুবিধা শেখ হাসিনা দিয়ে গেছে, ইউনূস কি তার একটা বন্ধ করেছে?
একটা চুক্তি বন্ধ করেছে? তো কিছুই তো করে নাই। তার মানে সে একটা ভারত জিকির একটা রাজনীতি করেছে, এখানকার কিছু জিহাদি গোষ্ঠীকে একটা উস্কিয়ে দিয়েছে। এছাড়া তো দুই প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে সে আর কোনো কিছুই করতে পারে নাই।